আসসালামু আলাইকুম। সুপ্রিয় ভিউয়ার্স, অনেক দিন পরে আপনাদের মাঝে লাইভে আসলাম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও আছি আলহামদুলিল্লাহ। আজকে যে বিষয় আপনাদের সামনে আলোকপাত করব, বিষয়টা হচ্ছে যে আমি গত মাসের শেষ সপ্তাহে সুনামগঞ্জের টাঙ্গুয়া হাওড় সহ মৌলভীবাজার এবং হবিগঞ্জ জেলার কিছু এলাকা সফর করেছি। সেই সফরের একটা অংশ ছিল সুনামগঞ্জের তাহেরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওড় ভ্রমণ। সেই ভ্রমণের উপরে কিছু আপনাদের জন্য যদি কিছু কথা কাজে লাগে সেই উপলক্ষে আপনাদের সামনে হাজির হয়েছি। তো প্রথমেই যেই বিষয়টা আমি বলতেছি সেটা হচ্ছে যে সুনামগঞ্জ সিলেট বিভাগের 4টি জেলার একটি জেলা। তো ঢাকা বা দেশের বিভিন্ন স্থান থেকেই আপনি সুনামগঞ্জের গাড়ি পাবেন এবং টাঙ্গুয়ার হাওড় সুনামগঞ্জের উদ্দেশ্যে যেই বোটগুলো সাধারণত ছেড়ে যায় সেটা সুনামগঞ্জ শহরেরই সাহেববাড়ি ঘাট, অর্থাৎ দেওয়ান হাসান রাজা চৌধুরী সকলের পরিচিত। সেই হাসন রাজার বাড়ির যে ঘাটটা, সেই ঘাট থেকে সাধারণত বোটগুলো ছাড়ে, আর বোটগুলো তো আপনারা অনলাইনে পেয়ে যাবেন। তো ওইখান থেকে ধরেন আপনি রাত্রে যে পৌঁছালেন, ভোরবেলা বোট, সকালবেলায় বোট ছাড়ে এবং সেই বোট আপনাদের 5টা পয়েন্ট ঘুরায়। সেই 5টা পয়েন্ট ওইটা হচ্ছে সুরমা নদী, সাহেববাড়ি ঘাট, যেখানে সুনামগঞ্জ শহর, এস.এম. মোরশেদ পরিবারের নবাব মোহাম্মদ জুয়েল হাসান, সকলকে স্বাগত জানাচ্ছি আমার লাইভে। রোকন মাহমুদ, ধন্যবাদ সকলকে লাইভে আসার জন্য। মোহাম্মদ তুমি আমার জান, মাসুম খান, সকলকে স্বাগত জানাচ্ছি। স্বাগত, ধন্যবাদ সকলকে এই লাইভে আসার জন্য। তো সুরমা নদী থেকে বোট ছেড়ে প্রথমে যায় ওয়াচ টাওয়ার, টাঙ্গুয়ার হাওড়ের ওয়াচ টাওয়ার, আর তারপরে ওয়াচ টাওয়ারের কার্যক্রম শেষ করে যায় নীলাদ্রি লেক, ওইখানে যে নাইট হল্ট করে। এরপরে দিন যায় শিমুল বাগান, তারপর বারিক টিলা এবং জাদুকাটা নদী, 3টা পয়েন্টই খুবই কাছাকাছি। এইভাবে শেষ করে পরের দিন বিকাল নাগাদ আপনাকে নামিয়ে দেবে আবার সুনামগঞ্জের সেই সাহেববাজার ঘাটে। তো আসলে এই বিষয়ে আমার নিজের যে অবজারভেশনটা, সবাই আমার সঙ্গে একমত নাও হতে পারেন, আর কেউ পার্সোনালিও নেবেন না। তো যেটা আমার কাছে মনে হয়েছে, সুনামগঞ্জ থেকে যেই পয়েন্টে যে নাইট হল্ট করে বোটটা, সেই পয়েন্টের নাম টেকের ঘাট, তাহেরপুর থানায়, এবং ওইখানে নীলাদ্রি লেক বলে সবাই। এবং ওইখানকার যে দূরত্ব সুনামগঞ্জ শহর থেকে, সে দূরত্ব 35 কিলোমিটার মতো, 30 to 35 কিলোমিটার এর মধ্যে। তো বোটে এই জায়গাটুকু আসলে মানে যেতে বা আসতে টাইম লাগে 3 ঘন্টার কম, অর্থাৎ 2 থেকে 3 ঘন্টার মধ্যে। তো যেইটা আমার কাছে যেটা মনে হয়েছে, আর এই বোটের যেই পরিবেশ, বেশ কয়েকটা ধরনের পরিবেশ আছে বোটের। খুব নিম্নমানের কিছু বোট আছে, মাঝারি মানের কিছু বোট আছে, খুব ভালো মানেরও কিছু বোট আছে। এবং এই বোটগুলোর ভাড়া সাধারণত প্রতিজন 7,000 টাকা থেকে 40,000 টাকা পর্যন্ত আছে, এই 2 দিন 1 রাত। তো এই টাকার আলোচনার বিষয়টা কবির কাজী, কপিল বণিক, জাহেদ হাসান পাবেল, মোহাম্মদ আসমত আলী, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার লাইভে। এসে 3 দিন গেছেন। কবির গাজী, আমি জানি না আপনি এখনো আছেন কিনা, যদি থাকেন ঝিনাইদহ জেলা ট্রাফিক অফিস, অর্থাৎ পুরাতন ডিসি কোর্ট, আপনি আসবেন, ইনশাল্লাহ দেখা হবে ভাই।
আমি শহরেই থাকি, হয়তো অফিসে না থাকলেও আশেপাশে থাকি। আপনি অফিসে এসে বললেই হবে, বা আমার সরকারি নাম্বার অনলাইনে পাবেন, ফোন দিলে আপনার সাথে দেখা হবে, ভাই আপনি আসেন। ওয়ালাইকুম আসসালাম আসমত আলী, আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনারা সবাই ভালো আছেন? সকলকে আবারও স্বাগত জানাচ্ছি। তো আমার কাছে যেটা মনে হয়েছে, এবং আমি ওইখানকার সুনামগঞ্জেরও কিছু সাংবাদিক বা বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে কথা বলেছি, এবং এই দূরত্বটা অতিক্রম করতে আসলে 3 ঘন্টার বেশি সময় লাগে না বোটের। সেইখানে যেইটা যদি আপনাকে ভোরবেলায় বোটটা ছাড়ে, যদি 8টাও ছাড়ে, তাহলে আপনার ওয়াচ টাওয়ার, নীলাদ্রি লেক, শিমুলবাগান, বারিকটিলা, জাতুগাটা নদী দেখিয়ে কোনোভাবেই এই সব কিছু দেখানোর পরেও যেতে 5 ঘন্টা আর আসতে 5 ঘন্টা, 10 ঘন্টা। তার মানে 8টাও যদি রওনা করে সকাল, তাহলেও সন্ধ্যা 6টার মধ্যে সাহেববাড়ি ঘাটে ব্যাক করা সম্ভব। মোহাম্মদ মহিরুদ্দিন, ওয়ালাইকুম আসসালাম, ধন্যবাদ। রাজ খান, থ্যাংক ইউ ভেরি মাচ মামা, থ্যাংক ইউ ভেরি মাচ, ওয়েলকাম টু মাই লাইভ। মোহাম্মদ রানা, ওয়ালাইকুম আসসালাম, ওয়েলকাম টু মাই লাইভ। তো এই 6টার মধ্যে ফিরে আসা সম্ভব, কিন্তু আমি জানি না এই বোট মালিকরা বা কারো কোনো সিন্ডিকেট এখানে কাজ করছে কিনা। এবং আমি যতদূর জানি, সুনামগঞ্জের প্রশাসনের যারা কর্তা ব্যক্তি, তিনারা খুবই ভালো মানুষ, এবং সুনামগঞ্জের সকল শ্রেণী পেশার মানুষ, সকল স্টেক হোল্ডারদের কাছে। সাবিনা ইয়াসমিন, ওয়ালাইকুম আসসালাম, মহিরুদ্দিন, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ, ওয়েলকাম টু মাই লাইফ। তো সুনামগঞ্জের সকল শ্রেণী পেশা, হৃদয় আহমেদ, ওয়েলকাম টু মাই লাইফ, থ্যাংক ইউ ভেরি মাচ। তো সকল শ্রেণী পেশার মানুষের কাছে আমার একটাই আকুল আবেদন, যে ভ্রমণ মানুষের আনন্দ দেওয়ার জন্য, ভ্রমণ মানুষের রিফ্রেশমেন্টের জন্য, তো সেইখানে মানুষকে আসলে এই লং টাইম তো বোটে এইভাবে সিন্ডিকেট করে এত টাকা নেওয়া, বা নীলাদ্রি লেক যেখানে নিয়ে আসলে রাখে, সেইখানে আসলে একেবারেই সেই মেঘালয় রাজ্যের পাহাড় বা ইন্ডিয়ান পার্শ্ববর্তী দেশের বর্ডার। তো ওইখানে আসলে সুমন হোসেন, দিন ইসলাম, মোহাম্মদ বাইজিদ, ওয়েলকাম টু মাই লাইভ, থ্যাংক ইউ। সাবিনা ইয়াসমিন, থ্যাংক ইউ ভেরি মাচ। তো আসলে এত টাইম মনে হয় ওয়েস্ট করার দরকার হয় না। আপনার হয়তো কেউ কেউ আমার সাথে একমত নাও হতে পারেন, একমত না হয় স্বাভাবিক, এটা আমার কাছে মনে হয়েছে। তার কারণ আপনি যদি আপনার ফ্যামিলি নিয়ে যান, সেক্ষেত্রে আসলে বোট ওই নীলাদ্রি লেক, অর্থাৎ ওইখানে যেখানে যে থাকে, নীলাদ্রি লেকে আসলে থাকে না, আমি সেই বর্ণনা আসতেছি। তো সেটা আমার মনে হয় না যে এমন কোনো সিকিউর প্লেস, এবং আমার মনে হয়েছে যে এখানে নিরাপত্তা ব্যবস্থা অতটা ভালো না। তো এরপরে প্রথমে যাওয়ার পয়েন্টে আসি। আরিফ, মোহাম্মদ আরিফ, ওয়েলকাম টু মাই লাইভ। সাইফুল আজম পিয়াস, ওয়েলকাম টু মাই লাইভ। প্রথমে বোট ছেড়ে যেখানটায় যায় সেখানে ওয়াচ টাওয়ার, অবশ্যই হয়তো সবাই সেই ওয়াচ টাওয়ারের ছবিটা দেখছেন। ওয়াচ টাওয়ারটা একটা 3 তলা সমপরিমাণ একটা ওয়াচ টাওয়ার। তো ওয়াচ টাওয়ারের ঠিক একটু দূরে যে এই বোটগুলো থেমে যায়, এবং এইখানেও একটা সিন্ডিকেট, চিন্তা করেন, এই বোট যেখানে এই বড় বোটটা আপনাকে থামালো, সেখান থেকে ছোট ছোট বোটও এখান থেকে আপনাকে নিয়ে যাবে ওয়াচ টাওয়ার পর্যন্ত। এবং এই ছোট ছোট নৌকায় আপনার কাছে প্রতিজন 100 থেকে 200 টাকা পর্যন্ত তারা দাবি করে, একটু দরদাম করে নিতে হয়। কিন্তু ওই ওয়াচ টাওয়ারের ওইখানে আমার এই কোনো জায়গায় আমার ডুব, এবং কোনো জায়গায় আমার গলা পানি ছিল। তার মানে আমরা যেই বোটটায় গিয়েছি সেই বোটটা ওই ওয়াচ টাওয়ার পর্যন্ত যাওয়া সম্ভব। হয়তো ওয়াচ টাওয়ারের কাছে অনেক বোট ভিড় হতে পারে, বাট ওইখানে লোকালি ওই গাছগুলোকে বলে করস গাছ, বা আমাদের এইখানকার যেই হিজল গাছ আছে, হিজল গাছের মতো দেখতে, ওইখানে ওই গাছগুলোকে করস গাছ বলে। ওই করস গাছে বেঁধে বেঁধে কিন্তু আপনি ওইখানে যেতে পারেন ওয়াচ টাওয়ারে। ওইখানে যেয়ে যদি মনে করেন যে আপনার ওয়াচ টাওয়ারে আপনি ছোট নৌকায় যাবেন, সেখানে যেতে পারেন, বাট ওইখানে অবশ্যই সিন্ডিকেট থাকা উচিত নয়। এরপরে ওয়াচ টাওয়ারে আসলে ওইখানে পানিতে ভিজলেন, কেউ কেউ গোসল করতেছে, এবং অনেক লোক এক জায়গায় যখন গোসল করে বা পানিটা ব্যবহার করে, পানিটা কত দূর
আসলে ভালো থাকে বা হাইজেনিক থাকে, সেটা আপনাদের কাছে প্রশ্ন। মাজেদুল, ওয়েলকাম ওয়েলকাম টু মাই লাইভ। মোহাম্মদ হাবিব রহমান, ওয়েলকাম। তো সেইটা আসলে প্রশ্নের বিষয়, সেইটাও আসলে সমস্ত স্টেকহোল্ডারদের দেখার দরকার আছে। আর এরপরে যে এখানে যায়, মজার বিষয়টা এখানে নীলাদ্রি লেক যেটাকে বলে, আসলে নীলাদ্রি লেক আমাদের এলাকা খুব বেশি বড় পুকুরের মতো না, খুব ছোট একটা পুকুর মতো একটা জায়গা। এবং তার বাহিরে আপনার এই ওয়াশ টাওয়ার থেকে বের হওয়ার পরে টাঙ্গুয়ার হাওড়ের পরে যে রক্তি নদী, সেই রক্তি নদী দিয়ে যেতে হয় এই নীলাদ্রি লেক। তো নীলাদ্রি লেকটাকে আবার শহীদ সিরাজ লেকও বলে। রাজু রেহান ওয়েলকাম, আকরাম হোসেন ওয়েলকাম, মহাবব আলী ওয়েলকাম। সবাইকে স্বাগত জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি আমার লাইভে অংশগ্রহণ করার জন্য। আর যদি কারো পক্ষে সম্ভব হয় লাইভ চলাকালীন যদি শেয়ার করা সম্ভব হয়, সকলকে শেয়ার করার অনুরোধ জানাচ্ছি যদি সম্ভব হয়। তো এরপরে আপনাকে যখন ওই নীলাদ্রি লেকের অপোজিট পাশে যেই টাঙ্গুয়ার হাওড় বা সেই রক্তি নদীর যে অংশটা, সেইখানে যে বোটগুলো থাকে, তো ওইখানে যাওয়ার পরে ওই বোটের লোকজনই আপনাকে বলবে যে ওইখানে 3টা টুরিস্ট পয়েন্ট আছে। 3টা টুরিস্ট পয়েন্ট আছে লাকমাছড়া ঝর্ণা, এই নীলাদ্রি লেক এবং বাংলা বাজার। এবং ওইখান থেকে অটো ভাড়া মিনিমাম আপনার কাছে নেবে এই 3টে। নীলাদ্রি লেকের কাছেই তো বোটটা থাকে, অথবা ওইখানে যাওয়ার জন্য তো আপনার আসলে অটো ভাড়া করা লাগছে না। আকরাম হোসেন ওয়েলকাম। মোহাম্মদ জিয়াউর রহমান, হ্যাঁ প্রশ্ন করেন ভাই, আমি উত্তর দিচ্ছি। জিয়াউর রহমান আপনি প্রশ্ন করেন, আমি উত্তর দিচ্ছি। ধন্যবাদ ভাই, ধন্যবাদ। আপনার যদি কোনো প্রশ্ন থাকে বলেন, আমি ইনশাল্লাহ উত্তর দিয়ে দিব। ওয়েলকাম ওয়েলকাম আকরাম। তো ওইখানে কারো কারো কাছ থেকে 1100 টাকা বা 1200 টাকাও নিয়ে নিচ্ছে। আবার ওই বোটই আপনাদের শিমুল বাগানে নিবে। আবার ওইখানে কিছু কিছু অটোওয়ালা আবার আপনাকে সেই শিমুল বাগানের কথা বলে 1500 টাকা পর্যন্ত ভাড়া নিয়ে নিবে। যাই হোক, ভাড়া ওইখানে সর্বোচ্চ আপনি 4 জন বা 5 জন যদি হন, সর্বোচ্চ ভাড়া হওয়া উচিত এই 2টা পয়েন্টে 200 টাকা। তো কিন্তু ভাড়ার বিষয় না। গোলাম মোস্তফা ওয়েলকাম, জহুরুল ইসলাম ওয়েলকাম। তো আলমগীর মালয়েশিয়া থেকে ধন্যবাদ, ওয়েলকাম টু মাই লাইভ। তো আমার কথা যেটা, সেটা হচ্ছে যে আপনার ভাড়া যায়নি, যদি একটা সুন্দর জিনিস হয় এবং যদি সেই সুন্দর জিনিসটা মন থেকে এনজয় করা যায়, প্রাণটা ভরে যায়। মানুষ তো ভ্রমণে যায় মন প্রাণ ভরার জন্য, মন শরীর সব কিছুর আনন্দের জন্য। সেইটা যদি আপনি না পান তাহলে তো যাওয়ার কোনো অর্থ নাই। সব থেকে মজার ব্যাপার হচ্ছে এই লাকমাছড়া ঝর্ণাতে আমরা যখন গেলাম সেই অটো ভাড়া করে, ওইখানে কোনো পানি নাই। এবং লাকমাছড়া ঝর্ণাটা সেই মেঘালয় রাজ্যের পাহাড় থেকে ন্যাচারালি বা নর্মালি পাহাড় থেকে এই বর্ষা মৌসুমে কিছু পানি আসে। সেই পানি সাধারণভাবে কিছু পানি এভাবে গড়ায় আসতেছে, কিন্তু যেই ঝর্ণা মনে করেন যে কক্সবাজারের ইনানি বা রাঙ্গামাটির সুবলংয়ের যেই ঝর্ণা, যেরকম ঝর্ণা দেখা যায়। রাশেদ শেখ ওয়েলকাম, মোহাম্মদ নজরুল ইসলাম ওয়েলকাম টু মাই লাইভ। তো নর্মালি যেরকম ঝর্ণা আমরা দেখে অভ্যস্ত, সেরকম কোনো ঝর্ণা আসলে ওই লাকমাছড়াতে নাই। এবং আমরা যে খুবই হতাশ হলাম এবং সকলেই হতাশ। এরপরে যেই লেক যেটাকে বলে শহীদ সিরাজ লেক বা নীলাদ্রি লেক, ছোট্ট একটা পুকুর মতো, কোনো লেক বা কিছুর আমি পাইনি। আর বাংলা বাজার যেটা অতি গ্রামের সাধারণ একটা বাজার, এবং তেমন কিছুই পাওয়া যায় না যে আপনি ওইখানে যাবেন। যাই হোক, এরপরে সব থেকে বড় যেই জিনিসটা আপনার জন্য অপেক্ষা করছে ওইখানে, সেটা হচ্ছে যে রাত্রে ওইখানে রাত্রি যাপন করা। ইনশাল্লাহ আপনি আসেন, ঝিনেদা আসলে দেখা হবে। নজরুল হোসেন, রিফাত শেখ ওয়েলকাম টু মাই লাইভ। জিয়াউর রহমান,
মাল সামানা আপনি যে প্রশ্নটা করছেন ভাই, আসলে এটা মানুষ যার যার বিবেকের উপরে নির্ভর করে যে সে কেমন মানুষ। সরকার তো একটা মানুষকে ইচ্ছা করলেই ভালো করে দিতে পারে না। প্রকৃতিগতভাবে ন্যাচারালি যে খারাপ তাকে আসলে ভালো করা সম্ভব না। সরকার সবসময় চায় ভালো কিছু করতে। আমরা যদি সরকারের সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনাদেরকে সেবা দিতে না পারি, সেই ব্যর্থতা আমাদের, আমরা যারা চাকরি করি আমাদের, সরকারের না, সরকারের বা ডিপার্টমেন্টের না। তো যাই হোক, আলোচনায় আসি। এটা খুবই একটা গুরুত্বপূর্ণ আলোচনা। তার কারণ আমি চাই না যে এই ভ্রমণে যে কেউ মানে কষ্ট পাক বা ঠকে যাক। সব থেকে বড় যেই জিনিসটা, ওইখানে খুব কম সংখ্যক বোটে এসি আছে, এবং এসি থাকা বোটগুলোরও যে অভিজ্ঞতা সেটা হচ্ছে যে এসিগুলো তারা চালায় না। তার কারণ জেনারেটরের মাধ্যমে চালাতে হয়, আসলে ওইভাবে চালায় না। যার কারণে যদি ওইখানে বৃষ্টি বা মেঘ না হয় তাহলে আসলে ওইখানে খুবই টাফ রাত্রে, সারাটা রাত, এবং নিরাপত্তা ঝুঁকির একটা বিষয় তো থাকলোই। তো এরপরে সারাটা রাত কাটানো ফ্যামিলি নিয়ে খুবই একটা টাফ বিষয়। এই জিনিসটা আপনারা সবাই মাথায় রাখবেন। এবং আবারও বলছি, সুনামগঞ্জের সমস্ত স্টেক হোল্ডার, সমস্ত প্রশাসন, রাজনৈতিক লোক, সকল শ্রেণী পেশার মানুষ, সাংবাদিক, সকলের প্রতি বলবো যে এই জিনিসটা একটু আলোচনা করে কোনোভাবে সমাধান করা যায় কিনা। তার কারণ আসলে আমরা যখন যাই আমরা অসহায় হয়ে যাই ট্রাভেলাররা। আর ওইখানে যে আপনার কিছু করারও নেই, আপনি ইচ্ছা করলেই সুনামগঞ্জ শহরে ব্যাক করতে পারবেন না, কোনো অল্টারনেটিভ নাই ওই বোটে ফেরা ছাড়া। যাই হোক, এরপরে আপনার ওই রাতটা হয় খুব লং, অনেক বড় রাত। যদি কোনো কাজ না থাকে আপনার রাত্রে, অনেক বড় রাত হয়ে যায়, সেটা কাটানো। মোহাম্মদ আজাদ রহমান, ওয়েলকাম টু মাই লাইভ। তো আপনার পরের দিন রাত্রে থাকার পরে পরের দিন ভোরবেলায় আবার বোট ওইখান থেকে স্টার্ট করে, ওই টেকের ঘাট তাহেরপুর থেকে স্টার্ট করে শিমুল বাগানের উদ্দেশ্যে। শিমুল বাগানে যেতে ঘন্টা দেড়েক টাইম লাগে, আস্তে আস্তে যায় রক্তি নদী ধরে। তো আসলে এখানকার প্রাকৃতিক সৌন্দর্য অবশ্যই ভালো, আনডাউটেডলি। আপনার প্রাকৃতিক যে রক্তি নদীর দুই পাশ দিয়ে যেই দৃশ্য, আপনার দুই পাশে অনেক প্রচুর পরিমাণে গাছ, মানুষের বাড়ি, এরপরে আপনার পাথর ভাঙ্গার যেই মেশিনগুলো আছে, একটা শিল্প গড়ে উঠেছে সেইগুলা, এরপরে অনেক সুন্দর। এবং ওইখানে অনেক, ওই রক্তি নদী থেকে অনেক নদী বা খাল, শাখা প্রশাখা বিস্তৃত হয়েছে, দেখতে অনেক সুন্দর, অনেক ভালো সময় কাটে, কিন্তু লং টাইম হয়ে যায়। এরপরে শিমুল বাগান, বারিকটিলা এবং জাদুকাটা নদী একই জায়গায়। শিমুল বাগান নিয়ে কয়টা কথা বলবো সুপ্রিয় ভিউয়ার। সেটা হচ্ছে যে শিমুল বাগানে বোট থেকে নামার পরে জাস্ট একটা সাধারণ বাগান, শিমুল বাগানটা, ওইখানে ঢুকতে প্রতিজন আবার 50 টাকা করে। এইটা অবশ্যই বেশি। এক হচ্ছে যে ওইখানে কোনো এন্ট্রি ফি না থাকাই ভালো, আর যদিও থাকে সেটা অবশ্যই 20 টাকার বেশি হওয়া উচিত না। এরপরে একেবারে কাছেই আবার বারিকটিলায় যে আবার বোট থেকে নামার পরে ওইখানে যেই বারিকটিলাতে একটা ওয়াচ টাওয়ার আছে এবং ইন্ডিয়ান সীমানা, ওইখানে যেতে আবার হেঁটে গেলে খুবই কাছে, কিন্তু আসলে আপনি তো প্রথমে ধারণা করতে পারবেন না কত দূরে। এই জন্য মোটরসাইকেলে অনেকেই যাচ্ছে, তাতে 200 টাকা করে নিচ্ছে মোটরসাইকেল। তো ওইখান থেকে যে আবার ইন্ডিয়ান সীমানা ক্রস করে আবার অনেকে সামনের দিকে যাচ্ছে, যেটা মোটেই ঠিক না। তো পরবর্তীতে আপনার ওই বারিকটিলা থেকে নেমে একেবারে কাছেই এক জায়গায় আবার জাদুকাটা নদী, এবং জাদুকাটা নদীর ওইখান থেকে ইন্ডিয়ার সীমানা বা ইন্ডিয়ান ওই নদীটা, ওইখান থেকে শেষ সীমানা। ওইখানের পানিটা বেশ ভালো, আপনারা সবাই গোসল করতে পারেন। হ্যাঁ, আমি ঝিনেদাতে আছি, আকরাম হোসেন, আমি ঝিনেদাতে আছি। তো আপনার ওইখানে গোসল করতে পারেন। তো জাদুকাটা নদীর ওইখান থেকে আবার বোট, তারপরে আবার আপনার ওই রক্তি নদী বা ওই আপনার টাঙ্গুয়ার হাওড় এবং ওই সুরমা নদী হয়ে আবার সেই সাহেববাড়ি ঘাটে চলে আসে। এবং বোটওয়ালাদের খাবারের মানটা আমি ভালো বলবো। সৈয়দ সাহেব আলী ওয়েলকাম। তো মোট 5 বার খাবার দেয় এবং 4 বার স্ন্যাক্স দেয়, এবং আপনি যতবার চা বা কফি বলবেন তারা দিবে। ভালো খাবারের মান, ভালো আনডাউটেডলি। এবং বোটে যারা কাজ করে তাদের আসলে
ব্যবহার আনডাউটেডলি ভালো। আমাদের বোটের আমি ভালো পেয়েছি, আমি অন্য বোটের কথা বলতে পারবো না, কিন্তু এই যে টোটাল টাইমটা আমার কাছে খুব লং টাইম মনে হয়েছে এবং টাকার পরিমাণ অবশ্যই বেশি। 7,000 টাকার থেকে শুরু করে 40,000 টাকা প্রতি জনপ্রতি, এটা অনেক বেশি মনে হয়েছে। তো 5 বার সাধারণ খাবারই দেয়, খুব যে মানের খাবার দেয় তা না। 5 বার খাবার আর 4 বার স্ন্যাক্সে কত টাকা হতে পারে এটা আপনারা হিসাব করে নেবেন। অবশ্যই 5 বার খাবারে আর 4 বার স্ন্যাক্সে 1,000 থেকে 1,500 টাকার বেশি অবশ্যই না, তারা বোটে নিজস্ব রান্না করে। আর এই বোটের ধরেন 6 থেকে 7 ঘন্টা আসা যাওয়া, সেই 6 থেকে 7 ঘন্টার যে টাইম, এই টাইমে তাদের কত টাকার তেল পুড়তে পারে এটা আপনারা হিসাব করবেন, জেনারেটরে কতটুকু তেল পুড়তে পারে। তো আমার কাছে আসলে জিনিসটা লজিক্যাল মনে হয়নি, যেখানে একদিনে ফেরা সম্ভব, সেটা তো আসলে 2 দিন 1 রাত করার কোনো যুক্তি নাই। তো যাই হোক, এরপরে আর একটা যেই জিনিস, যেই সুনামগঞ্জের যেই দেওয়ান হাসন রাজা চৌধুরীদের যে ঘাট, সেই হাসন রাজার বাড়িতে ভ্রমণ করে দেখে আসতে পারেন, ভিজিট করে আসতে পারেন। ওনার যে বংশধররা, ওনার যে উত্তরসূরি, তিনারা এখনও এখানে আছেন, আমিও দেখা করে আসছি, কথা বলে আসছি। আর দিরাই, সুনামগঞ্জ থেকে আরও প্রায় 40 কিলোমিটার, দিরায়ে শাহ আব্দুল করিম বা ওই অঞ্চলে তো আসলে আউল বাউল লোকের অনেক সংখ্যা, অনেক মনীষী ওই দিকে আছে, সিলেট অঞ্চলে, সুনামগঞ্জে। সব জায়গায় দেখে আসতে পারেন তিনাদের বাড়ি দেখে আসতে পারেন, ঐতিহাসিক স্থানগুলো দেখে আসতে পারেন। তো এরবার আমি অন্য পয়েন্টে চলে যাব। তো অন্য পয়েন্টে যাওয়ার আগে আসলে এই সুনামগঞ্জের সমস্ত প্রশাসন, সকল শ্রেণী পেশার মানুষ, সকলের প্রতি আমার আকুল আবেদন যে আপনারা এই বিষয়গুলো আসলে একটু নজরে দিবেন, যে আপনার যদি এইখানে কোনো সিন্ডিকেট থাকে বোটের, সেটা আপনারা দেখবেন, এবং যাতে মানুষের কষ্ট না হয়, সাশ্রয়ীভাবে ভ্রমণ করতে পারে, সেই ব্যবস্থা আপনারা করবেন। এরপরে আপনার একবারে যদি সবাই সিলেট অঞ্চল ঘুরতে চান, তাহলে ওই সুনামগঞ্জ থেকে সিলেট থেকে মৌলভীবাজার থেকে হবিগঞ্জ হয়ে আপনাদের সমস্ত জায়গার দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখতে পারেন। তবে একটা জিনিস আপনাদের বলবো, সেটা হচ্ছে যে হবিগঞ্জে যদি যান, তাহলে হবিগঞ্জ থেকে ব্যাক করার সময় আপনার শায়েস্তাগঞ্জ যেই চৌরাস্তাটা আছে, সেই শায়েস্তাগঞ্জ চৌরাস্তা থেকে সরাসরি ঢাকার রাস্তায় না ধরে যদি চুনারুঘাটের উদ্দেশ্যে যান, চুনারুঘাট হয়ে মাধবপুর, হবিগঞ্জের মাধবপুরে যদি ওঠেন, তাহলে চুনারুঘাটের যে চা বাগানগুলো আছে অনেক সুন্দর, রাস্তাটাও অনেক সুন্দর। তো ওইটা আপনার বোনাস হবে। তারপরে ওইদিকে ইন্ডিয়ান বর্ডারগুলো আছে, ওইগুলোও দেখে আসতে পারেন। তো সেটা আপনাদের বিষয়, কোনভাবে ওইদিকে যাবেন বা ভ্রমণ করবেন, সেটা সকল আপনাদের বিষয়। এবার আমার এই ঝিনেদার যেই আপনার টাঙ্গুয়ার হাওর বা কক্সবাজার খ্যাত ঝিনেদার, সেই বিষয়ে একটা আলোচনায় আসি। সেটা হচ্ছে যে এই ঝিনেদার সদরেই আপনার ওই নারকেলবাড়িয়া থেকে সামনে কুশোডাঙ্গা বাজার থেকে রাইট টার্ন করে গেলে আপনার বামনাইল গ্রাম, এটা ঝিনেদা সদরের মধ্যে। এরপরে মাগুরার একটা অংশ পড়ে, চটকাবাড়িয়া, এবং এরপরে যাচ্ছে নাটোপাড়া নামে, ওইখানে ওই কালীগঞ্জের উপর যে নদীটা বেগবতী নদী, ওই নদীটার ওইখানে যে নাম হয়েছে ফুটকি নদী। তো ওই ফুটকি নদী ধরে ওইখানে যে নাটোপাড়া এবং এই বলাডাঙ্গা বা বামনাইল বা চটকাবাড়িয়া, মাগুরা এবং ঝিনেদা মিলে যেই বড় একটা বিল আছে, সেই বিলে এখন আপনি ভ্রমণ করে আসতে পারেন। এবং আর একটা হচ্ছে আপনার আড়মুখ হচ্ছে নলডাঙ্গা ইউনিয়নের মধ্যে আড়মুখ, রাস্তার পুরো পানি আছে, দুই পাশে পানি আছে, তবে ওইখানে আপনি কোনো বোট পাবেন না আড়মুখে।
তো ওই নাটোপাড়াতেই আপনি বোট পাবেন ঘোরার জন্য। এখানে বোট আছে নাটোপাড়া বাজারের ব্রিজের ওইখানে, প্রাইমারি স্কুলের ওইখানে। এবং ঝিনেদা শহর থেকে নূর তুষার, ওয়ালাইকুম আসসালাম, ওয়েলকাম টু মাই লাইভ। আতিফ রহমান, ওয়ালাইকুম আসসালাম, সৌদি আরব থেকে, ধন্যবাদ, ওয়েলকাম টু মাই লাইভ। তো আপনি ওইখানে যে বোট পাবেন, এবং ঝিনেদা সদর থেকে যাওয়ার জন্য আপনাকে ইজি বাইক বা ওই 3 হুইলারগুলো বা ব্যক্তিগত অন্য কোনো ব্যবস্থাপনায় ব্যক্তিগত গাড়িতে আপনি যেতে পারবেন। রাস্তা ভালো, রাস্তা একেবারে খারাপ না। এবং ওইখানে যে নৌকা প্রতি 50 টাকা করে বা 100 টাকা করে গেলে আপনাকে প্রায় 1-1.5 ঘন্টা ওরা ঘুরাবে, এবং অনেক সুন্দর দৃশ্য। এবং নিজের জেলার সেই টাঙ্গুয়ার হাওড় বলেন, কক্সবাজার বলেন, ঘুরে আসতে পারেন। ওইখানকার স্থানীয় লোকজন এই অধিক পানিতে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে, অনেকেরই ধানগুলো সবই পানির নিচে, এবং সেই ধান আর হবে না। তবে পাট যারা আগে কেটেছিল সেই পাটগুলো জাগ বা পচানি দেওয়ার জন্য খুব সুন্দর পরিবেশ হয়েছে, পাট আলাদের জন্য শুভকামনা থাকলো। কিন্তু আর অন্য ধান একেবারেই, ওইখানে ধান একেবারেই হবে না। ধানের মোহাম্মদ আজাদ রহমান, ধন্যবাদ, ওয়েলকাম টু মাই লাইফ। তো ধান আসলে একেবারেই ওইখানে আর হবে না, তার কারণ ওইখানে এখন অনেক পানি, 8-10 ফিট পানি সব জায়গায়। তো ওইখানে এই আর রাস্তাগুলো অধিকাংশ ভেঙে যাচ্ছে এবং আরও ভেঙে যাবে, যেহেতু বিটুমিন বা পিচের শত্রু হচ্ছে পানি। সেই পানি জমে থাকলে আজাদুল ইসলাম, আপনি অফিসে আসবেন। শুভ আহমেদ, ওয়ালাইকুম আসসালাম, ওয়েলকাম টু মাই লাইভ। বাপ্পি মালয়েশিয়া থেকে, ওয়েলকাম। রাজবীর দেব, ওয়ালাইকুম আসসালাম, ওয়েলকাম টু মাই লাইভ। তো যারা আসলে সমস্ত স্টেক হোল্ডার, সরকারের সমস্ত যেই ডিপার্টমেন্টগুলো আছে, সকলের প্রতি আমার আকুল আবেদন যে আপনারা অবশ্যই বন্যা, এখনও অনেক মানুষের কষ্ট হচ্ছে, অনেকেরই সেই একেবারে পানির মধ্যে ঘর দুয়ার, তাদের এইদিকে আসার নৌকা ছাড়া কোনো ব্যবস্থা নেই, অনেকের নৌকাও নাই, অনেক কষ্টে আসে। যাদের সামর্থ্য আছে বা সরকারের পক্ষ থেকে অবশ্যই এখানে সাহায্য পাঠানোর দরকার। যে যেভাবে পারেন যার যার অবস্থান থেকে তাদের জন্য করেন। আর সরকারের একটা বড় দায়িত্ব এখানে এই বন্যা পরবর্তী আপনার যেই কাজগুলো করা, রাস্তা বা কৃষকদের, প্রান্তিক চাষিদেরকে সাহায্য দেওয়া, যাই হোক এটা করতে পারেন। আর ওইখানে আপনারা কালীগঞ্জ দিয়েও আসতে পারেন বা ঝিনেদা সদর দিয়েও যেতে পারেন, মাগুরার ওদিক থেকেও আসতে পারেন, বিভিন্ন দিক দিয়ে রাস্তা আছে। এখন আমরা আমাদের ট্রাফিকের যে স্বাভাবিক আলোচনা যেটা আছে সাধারণত করা হয়, আপনাদের কোনো কোশ্চেন থাকলেও আমাকে করতে পারেন, আমি উত্তর দিব। আর যেমন আমার কাছে অনেকেই প্রশ্ন করেন যে আপনি একটা গাড়ি কিনেছেন, গাড়ির মালিকানাটা পরিবর্তন করেননি। তো আপনার যার কাছ থেকে গাড়ি কিনেছেন তিনি আবার বিদেশ চলে গেছেন। মোহাম্মদ ইয়াসিন, ওয়েলকাম। আর যে সোহাগ মালয়েশিয়া থেকে, ঝিনাইদা আসলে ভাই অফিসে আসবেন, চা খেয়ে যাবেন, ওয়েলকাম। সকলকে ওয়েলকাম জানাচ্ছি। দাদা ওয়েলকাম, ওয়েলকাম টু মাই লাইফ দাদা, থ্যাংক ইউ ভেরি মাচ ফর জয়নিং উইথ মি দাদা, থ্যাংক ইউ। তো দেখা যাচ্ছে যে বিক্রেতা, সেই বিক্রেতা বাইরে চলে গিয়েছেন, মোটরসাইকেলটা আপনার কাছে বা আপনার প্রাইভেট কারটা আপনার কাছে বিক্রি করছেন। এই ক্ষেত্রে আইন হচ্ছে যে ওই বিক্রেতার যারা ওয়ারিশ, এইখানে সেই ওয়ারিশগণের কাছ থেকে ওয়ারিশ কাম সার্টিফিকেট নিয়ে আপনি মোটরসাইকেলটা বিআরটিএ থেকে নাম পরিবর্তন করে নিতে পারেন, এবং সেইটাই উচিত। তার কারণ সড়ক পরিবহন আইন 2018-এর 21 ধারা অনুযায়ী আপনাকে অবশ্যই 30 দিনের মধ্যে মালিকানা পরিবর্তন করতে হবে। আর যারা বিক্রেতা, এই ক্ষেত্রে আমি আপনাকে অবশ্যই বলবো যে আপনি অবশ্যই ওই যার কাছে মোটরসাইকেলটা বিক্রি করলেন, আপনি অবশ্যই তাকে চাপ দিয়ে মালিকানাটা পরিবর্তন করিয়ে দেন। না হলে আপনারা মোটরসাইকেল যারা বাইকার আছেন বা মোটরসাইকেল যারা চালান, অন্যভাবে নেবেন না। অধিকাংশ ক্রাইমই কিন্তু মোটরসাইকেলের মাধ্যমে হয়। তো মোটরসাইকেল, আপনার মোটরসাইকেল আপনার নামে বা আমার মোটরসাইকেল আমার নামে বিক্রি করলাম এক্স বা ওয়াই এর কাছে, যদি সে ক্রাইম করে পুলিশ এসে কিন্তু ধরবে আমাকে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ধরবে আমাকে। তা আপনি এই ঝামেলায় কেন যাবেন? আপনি কবে প্রমাণ করবেন যে আপনি তার কাছে বিক্রি করছেন, সেটা তো পরের কথা। ইনিশিয়ালি যে আপনি হ্যারাসটা হলেন সেইটা
মান সম্মান গেল, সবাই দেখলো যে আপনাকে পুলিশ বা আইন শৃঙ্খলা বাহিনী ধরে নিয়ে গেল, এটাই তো আপনার ইজ্জত শেষ। তো এই জন্য অবশ্যই আপনি মালিকানা পরিবর্তন তাকে করে দিবেন, এটা আপনার দায়িত্ব। মালিকানা পরিবর্তনের জন্য যে জিনিসটা দরকার সেটা হচ্ছে 2টা এফিডেভিট। 150 টাকার স্টাম্পে, এখন 150 টাকার 50 টাকার স্টাম্প সম্ভবত বাজারে পাওয়া যায় না, 100 টাকার স্টাম্প, অতএব 200 টাকার 2টা স্টাম্প হবে এবং 2টা স্টাম্পে ক্রেতার একটা ছবি, বিক্রেতার একটা ছবি, বিক্রেতার একটা ছবি, ক্রেতার একটা ছবি, এই দিয়ে বাদশা মণ্ডল নেই বাদশা মণ্ডল আপনার শোরুম পেপার অবশ্যই আপনি নেবেন। আপনি টাকা দিয়ে গাড়ি কিনছেন মানে শোরুম আপনাকে পেপার দিতে বাধ্য, অবশ্যই পেপার নেবেন। আর যে সোহাগ, আপনি মালয়েশিয়া থেকে আসার 2 মাস আগে বাংলাদেশে বিএসপি অ্যাকাউন্ট করে লার্নার করবেন। বাংলাদেশে আপনার যে জেলা সেই জেলায় লার্নার করবেন এবং আসার পরে আপনি ওই সাধারণত 55 থেকে 60 দিন হয় একটা লার্নারের পরীক্ষার ডেট, ওর মধ্যে আপনি এসে লাইসেন্স করবেন। নাহলে ওইখানে যদি আপনার লাইসেন্স থাকে আপনি ঢাকাতে ইন্টারন্যাশনাল অটোমোবাইল যেই অফিস আছে ওই অফিস থেকে এসে 1 বছরের জন্য লাইসেন্স নেবেন, বা আমার ইনবক্সে আপনি দিয়েন, আমি বিস্তারিত জানাই দিব। তো আপনার আর হচ্ছে 3টা ফর্ম আমি এক সময় আমার পেজে দিয়ে দিব। 3টা ফর্ম হচ্ছে টিটিও ফর্ম, টিও ফর্ম এবং বিক্রয় রসিদ। এই 3টা ফর্মে ক্রেতার স্বাক্ষর, বিক্রেতার স্বাক্ষর, সাক্ষীদের স্বাক্ষর এবং এই 2টা এফিডেভিট, একটা বিক্রেতা আপনার কাছে বিক্রয় করছে সেই এফিডেভিট, আর একটা ক্রেতা কিনছে সেই এফিডেভিট। অবশ্যই কোর্ট থেকে বা এফিডেভিটের যে লয়ার তাদের মাধ্যমে এফিডেভিট করে নিয়ে আপনি অবশ্যই মালিকানা পরিবর্তন করে দিবেন বা নিবেন, এটা খুব জরুরি। আর একটা হচ্ছে অকশনের বিষয়ে একটু আলোচনা করি, অনেকেই প্রশ্ন করে। তহিরুল, ওয়েলকাম টু মাই লাইভ। মোয়াজ্জেম হোসেন, ওয়ালাইকুম আসসালাম, ওয়েলকাম টু মাই লাইভ। তহিরুল, থ্যাংক ইউ। মেজো ভাই, ওয়েলকাম টু মাই লাইভ, ওয়েলকাম। তো অকশনে বা যেই গাড়ি কিনবেন বা বিদেশি দূতাবাস বা আন্তর্জাতিক সংস্থার কোনো গাড়ি যদি কেনেন, সেক্ষেত্রে অবশ্যই দেখবেন যে গাড়িটা স্ক্র্যাপ কিনা। আর যদি গাড়িটা স্ক্র্যাপ হিসেবে বিক্রি না করে, বিশেষ করে বিদেশি দূতাবাস বা আন্তর্জাতিক সংস্থা, তাহলে বিদেশি দূতাবাস বা আন্তর্জাতিক সংস্থার গাড়িগুলো আপনার ট্যাক্স ফ্রি আসে বাংলাদেশে, অর্থাৎ বাংলাদেশ সরকারকে তারা ট্যাক্স দেয় না। সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই সড়ক পরিবহন আইনের 16(7) ধারা অনুযায়ী এবং সড়ক পরিবহন বিধির 39(9) বিধি অনুযায়ী আপনাকে জাতীয় রাজস্ব বোর্ডের অনুমতি নিতে হবে এবং তারপরে বিআরটিএ আপনাকে কাগজ দিবে। এই ক্ষেত্রে কোনোভাবেই হেলাফেলা করা যাবে না, অবশ্যই অ্যাজ সুন অ্যাজ পসিবল করে নিতে হবে। আর যদি কোনো প্রতিষ্ঠানের গাড়ি হয় বা কোনো সংস্থার গাড়ি হয় দেশের, সেক্ষেত্রে অবশ্যই দেখে নেবেন যে ওটা স্ক্র্যাপ কিনা। স্ক্র্যাপ হলে আপনাকে কেটে কেটে বিক্রি করার জন্য দিছে, আপনাকে ওই গাড়ি পুনরায় রেজিস্ট্রেশন বিআরটিএ দিবে না, ওই গাড়ি আপনি চালাতে পারবেন না, এইটা সতর্ক থাকবেন। আর যে সোহাগ, আপনি আসলে যেই কমেন্টটা করছেন এটা আমি আগেই বলছি যে একটা মানুষের প্রধান বিচারক হচ্ছে নিজের বিবেক, আপনার মেধা, আপনার প্রজ্ঞা। আপনি কেমন, আপনাকে জোর করে ভালো বানানো সম্ভব না। আপনার নেচার কেমন আপনি জানেন, আমার নেচার কেমন আমি জানি, জোর করে সবকিছু হয় না। আর তবে অবশ্যই আপনি যেটা বলছেন সরকারের এই চেষ্টা করতে হবে এবং অবশ্যই দুর্নীতিমুক্ত, দালাল মুক্ত সমস্ত অফিস করতে হবে এবং সব থেকে আগে যে জিনিসটা আমাদের মধ্যে দেশপ্রেম এবং অবশ্যই সততা, দেশপ্রেম এবং সততা, এর কোনো বিকল্প নাই। দেশপ্রেম এবং সততা হলে অবশ্যই আপনার দেশটা সোনার দেশ, অবশ্যই সোনার বাংলা হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। তো এরপরে আপনার আজকেও যেমন আপনার আমার অফিসের সামনে এক ভদ্রলোক আমাকে প্রশ্ন করতেছিলেন যে এই আশেপাশেই ঘুরি, তো মোটরসাইকেলের কাগজ এবং ড্রাইভিং লাইসেন্স ফটোকপি করে রাখলে হবে কিনা। তো আমি তিনাকে বললাম যে আসলে আইনে হয় না। আর আসলে আইনে গাড়ির কাগজ বা ড্রাইভিং লাইসেন্স বা এই জিনিসগুলো আসলে টাকার মতো, একটা দোকানে আপনি কিনা বা বিক্রি করলে যেমন আপনাকে প্রকৃত অরিজিনাল টাকা দিতে হবে, টাকার ফটোকপি চলে না, গাড়ির ডকুমেন্টগুলো ঠিক তেমনই।
হয়তো এক সময় আসবে যে সেটা হয়তো 2-4 বছরের মধ্যে আমাদের দেশে হয়ে যাবে। যেমন আমরা এখন পস মেশিনে আপনাদেরকে প্রসিকিউশন দেওয়া হয়, তখন হয়তো আপনি আপনার ওই পস মেশিনে আপনিও পেমেন্ট করতে পারবেন, সেরকম সিস্টেম যখন আসবে তো আপনি করতে পারবেন। কিন্তু সেইটা আমাদের এখনো হয়নি। আপনি ধরেন একটা অপরাধ করলেন, তখন আমরা আপনার কি আটক করে, আপনার মোটরসাইকেল তো আটক করব না, তাহলে কি আটক করে আপনাকে আমরা ছেড়ে দিব বলেন? এই জন্য অবশ্যই অরিজিনাল কাগজ আপনাদের সাথে রাখতে হবে। এরপরে অনেকে বিআরটি এর টাকা জমা দিয়ে দিনের পর দিন আপনারা ঘোরেন। নায়েব আলী, ওয়ালাইকুম আসসালাম, ওয়েলকাম টু মাই লাইফ। আহমেদ মুত্তাকি, আপনার জন্য ভালোবাসা ভাই, মালয়েশিয়া থেকে। আসলে আমার অধিকাংশ ভালোবাসার মানুষগুলোই অধিকাংশই বাইরের। তো যাই হোক, সবাইকে আমি আপনাদের সবার প্রতি আসলে কৃতজ্ঞ, এবং আপনাদের ভালোবাসা উৎসাহেই এই পর্যন্ত আসা। এবং অনেক জায়গায় গেলেই আসলে ভালোবাসার মানুষগুলো আসে, ছবি তুলি, ভালো লাগে, এটাই বড় পাওয়া, এর থেকে আর বড় পাওয়া কিছু নাই। আজাদ রহমান, ড্রাইভিং লাইসেন্স অরিজিনালটা হাতে পাওয়ার আগ পর্যন্ত ড্রাইভিং লাইসেন্স গ্রান্টেড, কিন্তু আপনার গাড়ির কাগজ রাখতে হবে। গ্রান্টেড লাইসেন্স ঠিক আছে, কিন্তু গাড়ির কাগজ আপনার রাখতে হবে। শিমুল চৌধুরী, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি, ধন্যবাদ, ওয়েলকাম টু মাই লাইভ। সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। যদি কারো পক্ষে সম্ভব হয় এই লাইভ চলা অবস্থায় আমার লাইভটা একটু শেয়ার করতে পারেন। এরপরে হচ্ছে মানি রিসিট দিয়ে দিনের পর দিন দেখা যাচ্ছে আপনি গাড়ি চালাচ্ছেন, এটা করবেন না। তার কারণ একটা দুর্ঘটনা, আপনারই যদি একটা দুর্ঘটনা হয়, আপনারই যদি একটা অ্যাক্সিডেন্ট হয়, তো ওই নাম্বারটা আপনি কিভাবে আইন শৃঙ্খলা বাহিনীকে বা অন্য লোককে কিভাবে বলবেন? তারা কিভাবে আইডেন্টিফাই করবে? বাসু কর্মকার, আপনার বাড়ি কোথায় আমি জানি না বাসু কর্মকার। যদি ঝিনেদা হয় আপনি লার্নার করেন, সার্বিক সহযোগিতা আমরা করব। তো মানি রিসিট অবশ্যই বিআরটি এর যে শোরুমের যে প্রোফাইল, সে প্রোফাইল নিয়ে আপনি বিআরটি এতে জমা দিয়ে আপনি নাম্বার নিয়ে নেন, এবং জমা দেওয়ার 7 দিনের মধ্যেই নাম্বার হয়। এবং বিআরটি এর সাথে আমার কথা হয়েছে, আমি আবারও কথা বলবো, আমাদের সিনিয়র স্যারদের দিয়ে কথা বলাবো, যাতে একদিনে নাম্বার হয়। একদিনে নাম্বার, আগে আমি ঢাকায় যখন প্রথমে, ঢাকাতে আমি সার্জেন্ট ছিলাম, আমি দেখছি ঢাকায় ওরা একদিনে নাম্বার দিত। আমি জানি না এখন কিসের জটিলতা, তারপরেও আমি আবার কথা বলবো, কথা বলে দেখা যাচ্ছে একদিনে নাম্বার দেওয়া যায় কিনা, সেই ব্যবস্থা করা যায় কিনা আমি কথা বলবো। কুষ্টিয়া, শিবুল চৌধুরী, থ্যাংক ইউ। আজাদ রহমান আসেন, ঝিনেদা আসেন, মনির হোসেন, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি, সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। তো এরপরে আসলাম, ধরেন আপনি নাম্বার পেয়েছেন, কিন্তু নাম্বার প্লেটও আপনার আছে বা নাম্বার প্লেট নাই, কিন্তু আপনি বিআরটিএ থেকে কবে ওই ডিজিটাল নাম্বার প্লেটটা পাবেন সেই আশায় বসে আছেন। এটা করবেন না সুপ্রিয় চালক বিন্দু, সুপ্রিয় মালিক বিন্দু। অবশ্যই আপনি যেদিনই অ্যাকনোলেজমেন্ট স্লিপটা পাবেন বিআরটিএ থেকে, প্রাপ্তি স্বীকারপত্রটা, আপনি অবশ্যই ওই নাম্বারটা একটা নাম্বার প্লেট লেখার দোকানে যেয়ে লিখিয়ে নিন নাম্বারটা। তার কারণ আপনি বিআরটিএ থেকে ওই ডিজিটাল নাম্বার প্লেট কবে পাবেন কোনো ঠিক নাই। তার কারণ এই ডিজিটাল নাম্বার প্লেট আসতে সাধারণত দেরি হয়। তো এরপরে মালিকানা পরিবর্তনের বিষয়টা তো বললামই, আর ট্রাফিক আইনের বিষয়টা, আসলে ট্রাফিক আইন এবং সাইন, এই বিষয়টা হচ্ছে যে আমাদের দেশের সাধারণ মানুষের একটা ধারণা আছে, বা আমিও যখন পুলিশে ছিলাম না, ধারণা ছিল যে আমরা যারা সাধারণ মানুষ তাদের আইন জানার দরকার নাই, আইন জানবে শুধু কোর্ট কাছারি বা আইন শৃঙ্খলা বাহিনীর লোক বা পুলিশের লোক, এটসেট্রা এটসেট্রা। কিন্তু আইন জানা কিন্তু প্রত্যেকটা নাগরিকের দায়িত্ব, এবং আইন না জানা কিন্তু অপরাধ। তো মারিফুল ইসলাম, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। মিরাজ হোসেন, ওয়েলকাম। আলমগীর হোসেন, ভাই চেষ্টা করা হয়, অবশ্যই চেষ্টা করা হয়। চোর ধরতে পারলে তো ভাই
আমাদেরও ক্রেডিট। কেন চেষ্টা করা হবে না? অবশ্যই চেষ্টা করা হয়। আর যাদের কোনো কিছু চুরি হয় বা মোটরসাইকেল চুরি হয় তারা ঠিকমতো রিপোর্টও করে না। আপনার তো রিপোর্ট করতে হবে, আমাদের কাছে তথ্যগুলো সঠিকভাবে দিতে হবে। রিপন হোসেন, ওয়েলকাম টু মাই লাইফ। তো অবশ্যই আপনাকে আইন জানতে হবে এবং ট্রাফিক বা রাস্তায় চলতে গেলে আপনাকে ট্রাফিক আইন জানতে হবে এবং সাইন। ট্রাফিক সাইন খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনি যদি ট্রাফিক সাইনগুলো ঠিকমতো চেনেন, দুর্ঘটনার মাত্রা কমে যাবে 50%। দুর্ঘটনা কমে যাবে। তো যাই হোক, আসলে এইটা অনলাইনে এখন সব কিছুই আছে। আপনি ট্রাফিক আইন বলেন, ঝিনাইদহ বিআরটিএ গাড়ি নাম্বার 6 মাসে পাইনি স্যার। আব্দুর রহমান, আপনি আগামীকালকে অফিস আছে, আগামীকালকে না, আপনি পরশুদিন আসেন। আগামীকালকে আমার অফিসিয়াল কিছু প্রোগ্রাম আছে, ব্যস্ত থাকবো। আপনি পরশুদিন আসেন, আমি নিজে আপনার সাথে যাব। আপনার সাথে আমি নিজে বিআরটিএতে যাব, দেখি আপনি কি জমা দিছেন আর তারা কি করছে আমি একটু দেখবো। আপনি আসবেন। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার লাইভে। আর আসলে নামাজের টাইম আগত, আর বেশি টাইম লাইভে থাকবো না। তো এই জন্য কথা আসলে সংক্ষেপ করতে হবে। সবাই সময়ের মূল্য আছে, প্রায় আধা ঘন্টা 40 মিনিট হতে চললো লাইভ, সবারই কাজ আছে। তো আসলে যদি আপনি ট্রাফিক সাইনগুলো ঠিকমতো চেনেন, দুর্ঘটনা অর্ধেক কমে যাবে। যেমন আপনার একটা বাজারের আগে যে 40 বাধ্যতামূলক সাইন, যে 40 দিয়া থাকে লাল বৃত্তে, এই তার মানে সামনে কোনো একটা ব্যস্ততম স্থান বা একটা বাজার আছে, আপনাকে অবশ্যই 40-এর নিচে গাড়ি চালাতে হবে। আবার ওই বাজারটা ছেড়ে গেলে নীলের 40 দিয়ে কালো বর্ডার দেওয়া, 3-4টা বর্ডার দেওয়া 40 আছে। তার মানে ওই যে গতিসীমা 40-এর উপরে চালানো যাবে না, ওইটা উজ্জ্ব হলো। এখন আপনি আপনার গতিতে বা ওই সড়কের গতিতে বা জাতীয় গতিসীমা অনুযায়ী যান। তো এরকম অনেক সাইন আছে, 100-এর উপরে ট্রাফিক সাইন আছে এবং ট্রাফিক সাইনগুলো কিন্তু ইউনিভার্সাল, সব দেশে এক। আপনি যদি বাংলাদেশের ট্রাফিক সাইনগুলো চেনেন, তখন বাইরে গেলেও আপনার সুবিধা। এবং বাংলাদেশের ট্রাফিক সাইনের আর একটা সুবিধা আছে, বাংলাদেশের ট্রাফিক সাইন আবার নিচে লেখা আছে যে এটা কি, যেটা বাইরের কোনো দেশে লেখা থাকে না। তো আর ঝিনাইদহবাসীর জন্য আমার আর একটা চাওয়া, আপনাদের প্রতি একটা রিকোয়েস্ট, যে হাটের রাস্তার সড়ক অফিস থেকে, সড়ক বিভাগের যে অফিস আছে, রোডস অ্যান্ড হাইওয়েজের যে অফিস আছে, এই অফিস থেকে এইদিকে পোস্ট অফিস মোড়, পায়রা চত্বর হয়ে আপনার আমাদের এই পুরাতন ডিসি কোর্ট হয়ে ওয়াজির আলী স্কুল পর্যন্ত, বিশেষ করে পোস্ট অফিস মোড় বা সুইট মোড়ে ইজি চালক ভাইয়েরা বা কোনো গাড়ি দয়া করে আপনারা পার্কিং করবেন না। যাত্রী নামাবেন, অবশ্যই নামাবেন, অবশ্যই উঠাবেন, কিন্তু রানিংয়ে চলে যাবেন। নাহিদ হাসান, আমি ব্যাংক জব করেছি, গত 6 মাস হলাম, গাড়ির শোরুম পেপার পাইছিলাম না, এখন পাইছি। আপনাকে বিআরটিএতে যে আপনার অথবা শোরুমওয়ালারা কাগজ করে দেয়, শোরুমওয়ালাদেরকে ওই টাকা জমা দেওয়ার স্লিপ দেন এবং 7 দিনের ভিতরে আপনার কাগজ পাওয়ার কথা। সাব্বির হোসেন, আমি জানি না, জিনেদার যারা আছেন, আপনাদের সকলের প্রতি অনুরোধ, জিনেদায় যারা আছেন তারা আমার যদি এরকম কোনো সমস্যা হয় আমার কাছে আসবেন, আমি বিআরটিএতে নিজে যাব, অথবা বিআরটিএ যারা কর্মকর্তা আছেন তিনাদেরকে বলে দিব, আপনার কাজ হবে। আর অন্য জায়গা যারা আছেন অবশ্যই বিআরটিএতে যাবেন, আপনার কাজ হয়ে যাবে, সমস্যা নাই। তো আপনার এইভাবে ট্রাফিক সাইনগুলো, যেমন স্পিড ব্রেকার, যেমন আমাদের ঝিনাইদহ ডিসি অফিসের সামনে 2টা স্পিড ব্রেকার আছে এবং সামনে ট্রাফিক সাইনটা দেওয়া আছে যে সামনে স্পিড গতিরোধক, এবং যেই জায়গায় আপনার এই হুইসেল দিয়ে কাটা আছে, অর্থাৎ হুইসেল বাজানো যাবে না, অর্থাৎ হর্ন বাজানো যাবে না, আপনি সেখানে হর্ন বাজাবেন না। এই জন্য ট্রাফিক সাইনগুলো অবশ্যই অনলাইনে দেখে নেন এবং আইনটাও দেখে নেন। সবার সুস্বাস্থ্য কামনা করতেছে। আর যদি কারো কোনো কোশ্চেন থাকে আমার ইনবক্সে করবেন। অনেকে আবার বলেন যে আপনাকে কোনো প্রশ্ন করতে পারি, এটা বলার দরকার নাই ভাই, সরাসরি প্রশ্ন করেন। আর আমার প্রত্যেকটা ভিডিও আপনাদের জন্য কিন্তু এক একটা মেসেজ, সমাজের প্রতি এক একটা মেসেজ। ওই ঘটনাটা যে আপনি এমন করেন না, ওইটা নিয়ে তারপরেও যদি কেউ ভাই বাজে মন্তব্য করতে চান, আপনি ভালোভাবে ভিডিওটা দেখেন, আমি কি কথা বললাম সেটা শোনেন, তারপরে বাজে মন্তব্য করেন। আর ভালো মন্তব্য করেন, ওয়েলকাম, কিন্তু বাজে মন্তব্য করতে গেলেও ওইটা দেখেন, কোন উদ্দেশ্যে মেসেজটা দেওয়া হলো সেইটা একটু চিন্তা করেন।
তারপরে আপনি যেটা মন্তব্য করার করেন। সকলের জন্য অবশ্যই শুভকামনা থাকলো। আর আমার জন্য পুরাতন ডিসি কোর্ট ট্রাফিক অফিস, ঝিনাইদহ পুরাতন ডিসি কোর্ট ট্রাফিক অফিসে আসলে পাবেন আমাকে, সাব্বির হোসেন। আপনি যে কোনো সময় আসলে পাবেন। হয়তো আমি বাইরে থাকতে পারি, 1-8 ঘন্টার মধ্যে চলে আসি, অধিকাংশ টাইমই অফিসে থাকি, সমস্যা নেই, পাবেন। আর অফিস টাইম তো বোঝেন, অফিস টাইমের বাইরে সন্ধ্যার পরেও থাকি অফিসে, এই যে আমি এখনও অফিসে আছি। তো যাই হোক, সবাই আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন হালাল রিজিক এবং ইমানের সহিত মৃত্যু এই ব্যবস্থা করেন। আপনাদের সকলের জন্য দোয়া থাকলো। ঝিনাইদহ জেলা ট্রাফিকের পক্ষ থেকে সকলের নিরাপদ সড়ক কামনা করছি। সকলে ট্রাফিক আইন ও সাইন মেনে চলুন। ভ্রমণের সময় অবশ্যই সতর্কতা অবলম্বন করুন, খোঁজ খবর নিন, তারপরে যান। এবং অনলাইনে তাদের যেসব লেনদেন করতে হয় অবশ্যই সতর্কতার সহিত করুন, নিশ্চিত না হয়ে কোনো লেনদেন করবেন না। আর আবারও সকলের জীবনের নিরাপত্তা, সড়কের নিরাপত্তা কামনা করে শেষ করছি। পরবর্তীতে যে কোনো লাইভে আবার চলে আসবো, অনেকদিন পরে আজকে লাইভে আসলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।